ইছামতির এই ধীরস্থল জল পেরিয়ে আমি এগিয়ে চলেছি এক অনন্য গন্তব্য দিকে। নদীর বুক চিরে যখন নৌকাটা ধীরে ধীরে ভাসছিল, তখনই যেন মন বলে উঠল, তুই যাচ্ছিস কোনো এক হারিয়ে যাওয়া গল্পের খোঁজে। দূরে তখন স্পষ্ট নয়, কিন্তু একটা টান অনুভব হচ্ছিল, যেন কেউ ডাকছে। নৌকা যখন দ্বীপের কিনারায় পৌঁছালো, মনে হলো আমি আর নদীর এই মাঝখানের দ্বীপে নয়, আমি একটা সময়ের মধ্যে ঢুকে পড়েছি। নাম বাজিতপুরের দ্বীপ। এই দ্বীপটা কিন্তু আজকে নয়, এর জন্ম হয়েছিল 2000 সালের সেই ভয়াল বন্যার পর। নদীর তলদেশ থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে গড়ে উঠেছিল একখণ্ড সবুজ, প্রকৃতির নিজস্ব সৃষ্টি। কোনো মানুষের নয়, শুধু মাটির, জলের আর সময়ের সম্মিলিত উপহার। এর ইতিহাস বলতে গেলে 2000 সালের থেকে চড়াটা যখন ওঠে তখনও জানতো না যে কার জমি কী বৃত্তান্ত, আমরাও জানতাম না। এখন আমরা ওপর থেকে দেখি যে বিশাল বড় একটা দ্বীপ উঠেছে, এখন চাষবাস করলে জলকা ফলকা করলে হয় এরকম একটা জায়গায়। 1 মাস টোটাল এই নৌকা নিয়ে এসে আমরা টোটাল 70 ধারে ভেড়ি দিয়ে ফেলছি। এখন ওপারওয়ালারা কিছুদিন বাদে আমাদের হামলা করেছে, ওরা বলে যে আমাদের জমি। এবারে পঞ্চায়েতকে জানালাম, পঞ্চায়েতে আমাদের চেনাশুনো। এইবার পঞ্চায়েতে আসলো, আস্তে আস্তে আমাদের এই ভাষণা ভাড়ার মনে একটা মিটিং হলো বিশাল। তারপর পঞ্চায়েতের স্টাফ আসলে এসে বিশাল ভালো লাগলো একটু দেখে, মানে পরিবেশটা। এবার তারপরে ভিডিও আসলো, ভিডিও থেকে ভিডিও এসে, ভিডিও তখন ছিল সৌরভবাবু, খুব ভালো লোক ছিলেন তিনি। এবারে সে কাজ কাম সব শুরু করলো, জলকার টলকার ওরা নিল, সে ওদের থেকে একদম হস্তক্ষেপ করে নিল। মানে পুলিশ প্রশাসন এসে, সাংবাদিক এসে একদম টোটাল মানে ঘুরিয়ে দিয়ে এখন এই পঞ্চায়েতের দেখাশুনো করে। মোটামুটি আমাদের সংগ্রামপুর শিবাটি পঞ্চায়েতে আছে, জব কার্ডের কাজ দিয়ে এসব করে, বুঝলেন। দ্বীপে পা রেখে একটা অদ্ভুত শান্তি এসে ভর করলো। চারপাশে শুধু গাছপালা, নিরাপত্তা আর পাখির ডাক। পা দিয়ে হেঁটে যেতে যেতেই দেখি নারকেল গাছের সারি সারি। এই গাছগুলো নাকি ইতিহাস বয়ে বেড়ায়। এক সময়কার বিটি অফিসার নিজের হাতে লাগিয়েছিলেন। এক একটা গাছ যেন এক একটা চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রহরী, দেখছে সময়কে, কেমনে বদলে দেয় মানুষকে, প্রকৃতিকে। বন্ধুগণ, এই মুহূর্তে আমরা এই দ্বীপে অবস্থান করছি। এই দ্বীপে অনেক গাছগাছালি ডিএম স্যারের সহযোগিতায় লাগানো হয়েছিল। আমরা সব কিছু ঘুরে ফিরে দেখলাম। এই সাইডটা যে এত সুন্দরের গাছ ছিল, এই গাছে এত গাছ ছিল যে মানে মানুষ দেখা যেত না। এবার একটা গাছের ওটার এত গাছ, মানে এখান থেকে অলিগলি রাস্তা করা ছিল। দেখা যাচ্ছে এখান থেকে বেশ খানিক দূর যে এটা বসার জায়গা সুন্দর, সেখানে টেবিল চেয়ার দিয়ে বসার জায়গা। আর ওখান থেকে আর একটা রাস্তা, তার পিছু দিয়ে বেশ খানিকটা যে রাস্তা, মানে এর এত সুন্দর দৃশ্য ছিল, ব্রিজ ছিল। এবারে এই গাছগাছালি হলো যে মানে আমফান হলো, আমফানের পর থেকে এ ভেঙে চুরি গিয়েছিল। যাওয়ার পরে এনার যে কাজ হতো সেটা বন্ধ। আমি হাঁটছিলাম, থেমে থেমে দেখছিলাম কোথাও কয়েকটা ছায়া ঘেরা পথ। মাঝে মাঝে মনে হচ্ছিল এই দ্বীপটি নিঃশব্দে আমার সঙ্গে কথা বলছে, তুই দেখে যা, মনে রাখ আমি আছি এখনও, কিন্তু কতদিন আর। কারণ এই দ্বীপ আজ আর শুধু প্রকৃতির সৌন্দর্যের জায়গা নয়, এটা একটা হুমকির মধ্যে থাকা ইতিহাস। কিছু মানুষ যারা কেবল জমির দাম বোঝে, তারা গাছ কেটে নিচ্ছে, মাটি বিক্রি করছে। যারা প্রকৃতির ভাষা বোঝে না, তারা এই দ্বীপের ভবিষ্যৎও বোঝে না। এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি কাটা, এই গাছগুলো দ্বীপের আরো সৌন্দর্য দ্বিগুণ হারে বৃদ্ধি করছিল, কিন্তু সেই গাছগুলো এক অসাধু ব্যবসায়ীরা থেকে নিজ স্বার্থে এই গাছগুলো তারা কেটে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। দ্বীপের ভেতর দিয়ে যখন আমি ঘুরছিলাম, তখন মন কেমন একটা প্রশান্তিতে ভরে যাচ্ছিল, যেন এটাই শান্তির ঠিকানা। প্রায় 100 বিঘারও বেশি জায়গা ঘিরে এই দ্বীপটি তৈরি করা হয়েছে। তো এই দ্বীপে আমরা 20 থেকে 25 বিঘার মধ্যে এসেছি, আর বাকি যে 60-70 বিঘা যে জায়গাটা আছে সেটা ঠিকঠাকভাবে পরিচর্যা না থাকার কারণে গাছপালা পথ পুরো ঘিরে গেছে এবং ওখানে যাওয়া সম্ভবই না, মনে হচ্ছে যেন সব জঙ্গলে পরিণত হয়েছে। আমরা এখন দ্বীপের অনেকটা জায়গায় ঘুরেছি, এখন আরেকটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। তো সেখানে এই ছোট্ট এখন এখান দিয়ে জল যাচ্ছে, নদীর জল। আমরা এই জল দিয়ে যাব, তার কারণ হচ্ছে আমরা যে সাইডে আগে যাচ্ছিলাম সেই সাইডে রাস্তা না থাকায় বন্ধ হয়ে গেছে, তো আমরা বিকল্প রাস্তা হিসেবে এই পথটাই বেছে নিলাম। এভাবেই আস্তে আস্তে আমরা দ্বীপের আরও গভীরে প্রবেশ করতে থাকলাম। যতই ভেতরের দিকে যায়, গাছপালা আরও ঘন হয়ে আসে।
হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই দ্বীপের খুব পাশে দেখা যাচ্ছে যে নদীটা, আর ঠিক নদীর ওই পাশে ওখানকার স্থানীয় মানুষদের বসবাস। বিডিও এবং ডিএম স্যারের এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় এই দ্বীপটিকে তার প্রকৃতির সৌন্দর্য দেওয়ার জন্য বিভিন্ন কাজকর্ম এবং কার্যকলাপ, গাছ লাগানো থেকে শুরু করে এখানে ঘেরি দেওয়া এবং মানুষের যাতায়াতের রাস্তা সহ এবং ছোটোখাটো যে ব্রিজ যেগুলো বানানো, তার আমরা একটা নমুনা বা নিদর্শন বলতে পারেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যালবোর্ড আছে, এখানটায় আমরা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা সত্যতা যে সরকারি কর্মকর্তারা এখানে কাজ করেছিলেন, কিন্তু এখন সে কাজগুলো আর স্থায়ীভাবে করা হচ্ছে না। দ্বীপের মধ্যে দিয়ে এবার আমরা যাচ্ছিলাম দ্বীপের অপর প্রান্তে একটি বড় পুকুরের দিকে। কাকা, আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাবো এই ক্যানেল দিয়ে, বাগানের মধ্যে মধ্যে দিয়ে, ওর ভিতরে একদম দ্বীপের মানে এটা দ্বীপের মাজায় মানে 150 ফুট লম্বা, 130 ফুট আর একটা পুকুর আছে, মানে পুকুরটা চতুর্ধারটা আমরা ঘুরবো, সেই জন্য সামনে আমরা রওনা দিচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে বন্ধুগণ এখন ওই দ্বীপের মাঝখানে যে একটা ছোট্ট পুকুর বলতে পারেন, কাকা যেটা বললো 150 ফুট লম্বা, 130 ফুট চওড়া, ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বর্ষায় এই দ্বীপের ছোট ছোট গাছের মধ্যে দিয়ে নদীর আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি পুকুরের উদ্দেশ্যে। এই দ্বীপের মাঝখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে যখন পিকনিক হয়, পিকনিকের মানুষজন আসে, এখানে গোসল করে, তারা থাকে, তাদের মানে এখানে মাঝে মাঝে গোসল টোসল করে, বিভিন্ন খেলাধুলা হয় এই পুকুরকে কেন্দ্র করে। চারিদিকে নদী দিয়ে ঘেরা এই দ্বীপের মাঝখানে এত বড় পুকুর দেখে সত্যিই অবাক হলাম। এখন আমরা এই দ্বীপ থেকে নদীর মুখে যাওয়ার জন্য চেষ্টা করছি, যেহেতু নদীতে ভাটা পড়ে গেছে, তো এখন আমাদের হাল চালাতে অনেক কষ্ট হচ্ছে, তো তবু আমাদের যেহেতু আমাদের ফিরতে হবে, ওই জন্য আমরা খুব চেষ্টা করছি। ভাটির সময় নদীর জল অনেকটা কমে যায়। নদীর জল কমে গেলে দ্বীপ থেকেও এই জল নেমে যাবে, তখন আর নৌকা নিয়ে বার হওয়া সম্ভব হবে না। তাই ভাটি শুরু হওয়ার আগেই আমাদের মূল নদীতে উঠতে হবে। এজন্য আমরা তাড়াতাড়ি নৌকা চালিয়ে মূল নদীর দিকে রওনা দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ নৌকা চালিয়ে আমরা আস্তে আস্তে দ্বীপ থেকে মূল ইছামতি নদীতে প্রবেশ করতে লাগলাম। যখন নৌকায় ফিরে আসছিলাম, পেছন ফিরে তাকাতে ইচ্ছা করেছিল বারবার। দ্বীপটা ছোট্ট একটা বিন্দুর মতো হয়ে গেল, কিন্তু আমার ভেতর এক বিশাল জায়গা জুড়ে গেল। চুপচাপ নদীর ঢেউয়ের শব্দের মাঝে মাঝে আমি যেন নিজেকে বলছিলাম, তুই আবার আসবি, এই দ্বীপকে আরেকবার দেখবি, ঠিক এভাবেই, আরও ভালোভাবে। যতদিন না এটাকে রক্ষা করা যায়, তুই ততদিন থামবি না। বাজিতপুরের দ্বীপ হারিয়ে গেলে হারাবে আমাদের এক টুকরো আত্মা। তাই ভিডিওটি শেয়ার করুন, জানুক সবাই বাঁচুক দ্বীপটা। এখন আমরা প্রায় নদীর ধারে এসে গেছি। এবার আমরা নদীর পাশে নৌকা রাখবো। আসলে আমরা ওই দ্বীপে যেতে পারতাম না, আমাদের এই রফিকুল কাকা খুব সহযোগিতা করে নৌকা করে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং উনি অনেক কষ্ট করেছে নৌকা যাওয়ার পথে এবং আসার সময় বেঁধে গিয়েছিল। উনি না হলে আমরা ভিডিওটা শ্যুট করতে পারতাম না, আসতে হতো না। উনি একজন অত্যন্ত ভালো মানুষ। আপনারা এরকম দ্বীপে যদি আসতে চান তাহলে আসবেন, উনি আপনাদের অনেক হেল্প করবে এবং আমাদের এই ডেসক্রিপশনে ওনার নাম্বার থাকবে, তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন। উনি খুব সুন্দরভাবে দ্বীপটাকে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে এবং এই দ্বীপে কী কী আছে এবং দ্বীপ সম্পর্কে খুব মানে মূল্যবান তথ্য বা ইনফরমেশান আপনারা এনার কাছ থেকে পেতে পারেন এবং আপনারা চাইলে আসতে পারেন। আর আমাদের হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকতো ওনার সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই। বন্ধুগণ, আজকের আমাদের এই পর্যন্ত। তো আপনারা যদি চাইতে আসতে পারেন তাহলে রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এরকম সাধারণ গ্রাম্য জীবনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঠিকানায়।